তোমার কাছে ভালোবাসা কি? ভালোবাসা মানে আমার কাছে সেই স্পেসটা যেখানে তুমি পরাধীন না, যেখানে তুমি স্বেচ্ছায় নিজের মতো বাঁচতে পারো, তোমার সেফ স্পেস, যেখানে তুমি তোমার খারাপ কদর্য ভাবনা চিন্তা সবটা নিয়ে নিশ্চিন্তে বাঁচতে পারো, যেখানে তোমায় কেউ জাজ করবে না। তোমার জীবনে এই মুহূর্তে সব থেকে ভালোবাসার মানুষকে? আমার মা, বাবা, আলোক বর্ষা, এরা প্রত্যেকেই আমার ভালোবাসার মানুষ। তোমার কি মনে হয় ভালোবাসার প্রেম দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? প্রেম না এক ধরনের রোম্যান্টিসিজম, আর ভালোবাসা মানে ভালো আর বাসা যদি শব্দটাকে ভাগ করে নাও, তাহলে যে বাসাতে তুমি ভালো থাকো। আচ্ছা, এই যে রোম্যান্টিসিজমের কথা বললে, তুমি কি ব্যক্তিগতভাবে খুব রোম্যান্টিক? ভয়ঙ্কর রোম্যান্টিক, বাট এমনি প্রচলিত যে রোম্যান্সের যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে আমি একেবারে রোম্যান্টিক না, আমি একদম আনরোম্যান্টিক। আমার কাছে রোম্যান্টিসিজম শুধুমাত্র মানুষের সীমাবদ্ধ নয়। আমি যখন গাড়ি করে যাচ্ছি, রাস্তার ফুটপাতে বসে থাকা একটা কুকুর, সে একটা সন্ন্যাসীর মতো তার থাবাগুলো মেলে চারপাশের লোকজন গাড়গুড়ি ঘুরে দেখছে যেন কত কি ভাবছে, আমার ওকে দেখে আমি রোম্যান্টিক ফিল করি। আমার মনে হয় যে ওর কাছে গিয়ে বসতে পারতাম। কিন্তু কোনো একজন ভালোবাসার মানুষের সঙ্গে রোম্যান্টিসিজম সেটা কিরকম ভাবে দেখো? তারা তো মনে করে আমি কোনোদিনই আমি যাদের সাথে জীবনে অতীতে সম্পর্কে ছিলাম, এবং আলোক বেটার বলবে আর কি, যে আমি একেবারে রোমান্টিক নই। কারণ আমার রোমান্সের ভাষাটা যে আলাদা। আচ্ছা, অনেক সিরিয়াস কথা বললাম, তোমার সিনেমা নিয়ে কথা বললাম, তোমার লেখা, তোমার জার্নি নিয়ে তো কথা হলো, এবারে একটু ভালোবাসা নিয়ে কথা বলি। তোমার কাছে ভালোবাসা কি? লেট গো করা। লেট গো করা? হ্যাঁ, স্বাধীন হতে দেওয়া। আমার কাছে আমার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমার সবসময় মনে হয় আমরা তো নানা দিক থেকে পরাধীন। ধরো তোমার যদি আজকে পডকাস্ট করতে না ইচ্ছে করে, কিন্তু তুমি গেস্টদের বলে দিয়েছো, তুমি বলতে পারবে না যে না আজকে ভালো লাগছে না শরীরটা, তার মানে তুমি পরাধীন। আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে পরাধীন। স্বাধীনতা ভালোবাসা মানে আমার কাছে সেই স্পেসটা যেখানে তুমি পরাধীন না, যেখানে তুমি স্বেচ্ছায় নিজের মতো বাঁচতে পারো, তোমার সেফ স্পেস, যেখানে তুমি তোমার খারাপ কদর্য ভাবনা চিন্তা সবটা নিয়ে নিশ্চিন্তে বাঁচতে পারো, যেখানে তোমায় কেউ জাজ করবে না, অথচ সেই মানুষটা তোমার পাশে থাকবে, এক ধরনের বন্ধুত্বে থাকবে। আমার কাছে সেটাই ভালোবাসা। এর বাইরে আর কোনো ভালোবাসা আছে বলে আমার মনে হয় না। এবং এই বর্তমানে ক্রুয়েল পৃথিবীতে যেখানে কাইন্ডনেস আছে, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমি সিনেমা বানাই, অন্য কেউ সিনেমা বানাক, যে মানুষটা কাইন্ড, যে মানুষটা অন্যের প্রতি সহানুভূতি প্রবণ, তার থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমার কাছে আর কেউ নেই। তোমার জীবনে এই মুহূর্তে সব থেকে ভালোবাসার মানুষকে? মানুষ বলে শব্দটা ইয়ে করলে, জটিল করলে, আহ, আমার মা, বাবা, আলোক বর্ষা, এরা প্রত্যেকেই আমার ভালোবাসার মানুষ। হিন্দিতে একটা কথা আছে যে ইশক, মোহাব্বত আহ, এবং প্যার, হুম। এই তিনটে নাকি আলাদা, মানে হুম। তিনটের মধ্যে নাকি একটা খুব গভীর ভাবে পার্থক্য আছে। তোমার কি মনে হয় ভালোবাসার প্রেম দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? দেখো, শব্দগত তো পার্থক্য আছেই, কিন্তু আমি অনুভূতির জায়গা থেকে বলতে পারি যে অনেকে বলেন যে প্রেম খুব ক্ষণিকের, ইত্যাদি ইত্যাদি। প্রেম না এক ধরনের রোম্যান্টিসিজম, আর ভালোবাসা মানে ভালো আর বাসা যদি শব্দটাকে ভাগ করে নাও, তাহলে যে বাসাতে তুমি ভালো থাকো, সেটা তোমার মায়ের সাথে হতে পারে, সেটা তোমার যে কোনো বন্ধুর সাথে হতে পারে। যে আমি বারবার যেটা বলছি, স্বাধীনতা, আমরা অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীনতা শব্দটাকে খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু এটাই জীবনের মূল। যে যেখানে তুমি তোমার সবটা উজাড় করে দিতে পারছো, সব সত্যি, যে সত্যিগুলো তুমি নিজের কাছেও লুকোতে চাও কিন্তু সেই স্পেসটা থেকে তুমি লুকোতে চাও না, সেই বাসাটাই কিন্তু একমাত্র ভালো। আর কোনো বাসা ভালো নয়, আর সবই প্রেম। আচ্ছা, এই যে রোম্যান্টিসিজমের কথা বললে, তুমি কি ব্যক্তিগতভাবে খুব রোম্যান্টিক? ভয়ঙ্কর রোম্যান্টিক, বাট এমনি প্রচলিত যে রোম্যান্সের যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে আমি একেবারে রোম্যান্টিক না, আমি একদম আনরোম্যান্টিক। ধরো তাহলে আমার প্রিয়, রোম্যান্টিসিজমটা আমি কিরকম? ওটাই আসছি, আমার প্রিয় লেখকদের মধ্যে একজন এডগার অ্যালান পো। পোয়ের একটা অ্যালোন বলে কবিতা আছে, সেই কবিতাটার সাথে আমি ভয়ঙ্কর রিলেট করতে পারি, কারণ পো সেই কবিতাটাতে বলছেন যে আমি যা যা ভালোবেসেছি তাকে কেউ ভালোবাসা বলে মনেই করেনি, আমি একাই বেসেছি। তো আমার কাছে আমার রোম্যান্টিসিজমটা, ওটা অনেকেরই হয় নিশ্চয়ই। আমি আমার ধরো রাস্তায় বৃষ্টি হয়েছে, কাদা প্যাচ প্যাচ করছে, আমার ভাল লাগে সেটা। আবার
ধরো প্রচন্ড রোদ্দুর, সবাই বলছে প্রচন্ড গরম, এত সূর্যের তাপ, আমার সেটাও ভাল লাগে। তো আমার কাছে রোম্যান্টিসিজম শুধুমাত্র মানুষে সীমাবদ্ধ নয়। আমি যখন গাড়ি করে যাচ্ছি, রাস্তার ফুটপাতে বসে থাকা একটা কুকুর, সে একটা সন্ন্যাসীর মতো তার থাবাগুলো মেলে চারপাশের লোকজন ঘাড়গুড়ি ঘুরে দেখছে যেন কত কি ভাবছে, আমার ওকে দেখে আমি রোম্যান্টিক ফিল করি। আমার মনে হয় যে ওর কাছে গিয়ে যদি বসতে পারতাম। আমার কাছে রোমান্স এই আশেপাশে যা যা এলিমেন্টের মধ্যে আমরা রয়েছি, সেটা আকাশ হতে পারে, সূর্য হতে পারে, মানুষ হতে পারে, সেই সব কিছু, জীবজন্তু, সবাই, সেই সব কিছুর মধ্যেই আমি রোমান্স খুঁজে পাই। কিন্তু কোনো একজন ভালোবাসার মানুষের সঙ্গে রোম্যান্টিসিজম সেটা কিরকম ভাবে দেখো? তারা তো মনে করে আমি কোনোদিনই, মানে আমি যাদের সাথে জীবনে অতীতে সম্পর্কে ছিলাম, এবং আলো তো বেটার বলবে আর কি, যে আমি একেবারে রোমান্টিক নই। কারণ আমার রোমান্সের ভাষাটা যে আলাদা। আমি যে ভাষাতে একটা মানুষকে গ্লোরিফাই করে কিংবা তার বিষয়ে কথা বলে, আমি সেই ভাষাতে কথা বলতে পারি না, তো আমার আসে না ওই ভাষাটা। আমি যেটা দেখতে পাই সেটা মূলত মন। আমি বারবারই যেটা বলছি যে কাইন্ডনেস, উদারতা, অন্যের জন্য ভাবা, অন্যের জন্য করা, কিংবা ছাড়তে পারা, কিংবা বিশ্বাস করতে পারা, আমার কাছে রোম্যান্স এগুলো। বাহ। এবারে কয়েকটা র্যাপিড ফায়ারে চলে আসি, খুব চটজলদি উত্তর। যখন লেখো তখন চা না কফি? কফি। মানে কফি পার্সন। হ্যাঁ। আচ্ছা, একটা হ্যাম্পার আছে কি? হুম হ্যাম্পার আছে? ডেফিনেটলি আছে। আচ্ছা, আচ্ছা। এমন একটা ছবি যেটা তোমার মনে হয়েছে তুমি যদি পরিচালনা করতে পারতে তাহলে খুব ভালো হতো? যে কোনো ভাষার? যে কোনো ভাষার। কঠিন প্রশ্ন। আমার আসলে সব ছবি দেখেই মনে হয় যে যে ছবি ভালো লাগার, সেগুলো আমি চাইবো মৌতুর্তে হিংলাজ আবার বানাতে। বাহ। স্ক্রিপ্ট ফার্স্ট না ইনস্টিংক্ট ফার্স্ট? ইনস্টিংক্ট। ওকে। আর্টিস্ট হিসেবে সব থেকে বড় রিস্ক কি নিয়েছো এখনো পর্যন্ত? সিঙ্গেল শট সিনেমা বানানো। এটা সব থেকে বড় রিস্ক মনে হয়েছে তোমার? বানাতে পারবো কিনা আদৌ আমি ডাউটফুল ছিলাম। যে রিহার্সাল করেছি ক্যামেরা নিয়ে 2 মাস ধরে, অভিনেতাদের নিয়ে, শুটিং ফ্লোরে গিয়ে আদৌ এটা এক্সিকিউটেড হবে? কারণ এখন অব্দি যারা যারা সিঙ্গেল শট বানিয়েছেন তারা প্রত্যেকে সেটের মধ্যে বানিয়েছেন, অথবা কোনো রিমোট লোকেশনে বানিয়েছেন। গোটা পৃথিবীর নিরিখে বলছি, গোটা পৃথিবীতে 3-4টে ছবি হয়েছে। আমরা রিয়েল কুমোরটুলির লোকেশনে, মানে সেখানে শুট করতে করতে একটা লোক রাস্তার মধ্যে আচমকা বেরিয়ে আসতে পারে, বেরিয়ে এসছে। তুমি কি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? সময়ের উপর নির্ভর করে, দুটোই অ্যাকচুয়ালি, সময় এবং মানুষের উপর ডিপেন্ড করে। ওকে। এমন একটা জিনিস যেটা তুমি সব সময় তোমার শুটিং ব্যাগে রাখো? সিগারেট। ওকে। তোমার সব থেকে কমফর্ট ফুড কি? চিপস। চিপস? কমফর্ট ফুড মানে সারাদিন যত শুটিং করে বাড়িতে ফিরলে কি খেতে ইচ্ছে করে? না, ওরম ভাবে তো চিপস রেগুলার খাওয়া হয় না, বাট আমার প্রিয় খাবার আলু ভাজা আর কি, এটা বলতে চাইছি। আচ্ছা আমি ছোটবেলায় যখন কোনো খাবার খেতাম না, ভাত দিয়ে আলু ভাজা খেতাম। আমি আলু খেতে খুব ভালোবাসি, মানে আলু ভাজা আর কি। আচ্ছা। তো এটা একটা কমফর্ট ফুড। ওকে। এ হ্যাবিট ইউ আর প্রাউড অফ? হ্যাবিট, আর্লি রাইজে, সকালে তাড়াতাড়ি উঠি। বাহ, দ্যাটস গুড। ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা নাকি মডার্ন ওটিটি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা। ওকে। তোমার কি মনে হয় ইন্ডাস্ট্রিতে এমন কোন জিনিসটা আছে যেটা ইমিডিয়েটলি চেঞ্জ করা উচিত বলে তুমি বিলিভ করো? প্রফেশনালিজম, সেটা- কাজের প্রতি কমিটমেন্ট সেটা কি নেই? আছে কম। অধিকাংশ মানুষের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটার ক্ষেত্রে অনেকটাই কম। যে এটা শুধু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না, গোটা ভারতের নিরিখে আমরা দেখবো যে একটা জিনিসের জন্য আমরা 10 টাকা দিচ্ছি, তার বিনিময়ে 10 টাকার নিশ্চয়ই কাজ এক্সপেক্ট করব, এবং সেই ডেডিকেশনটা, সেই সিরিয়াসনেসটা এক্সপেক্ট করব। তো প্রফেশনালিজমটা এক্ষেত্রে আমি সিরিয়াসনেসের কথা বলছি, যে আমি যেটুকু করছি, আমার যেটুকু পার্ট, অন্য ডিরেক্টর খারাপ না, প্রডিউসার খারাপ না, ফ্লোরে লাইট করছে যে খারাপ, এগুলো না দেখে নিজের কাজের প্রতি কমিটেড হওয়াটা বোধহয় প্রফেশনালিজম, যেহেতু আমি ওটার জন্য টাকা পাচ্ছি। যখন সিনেমা কথাটা শোনো তখন প্রথম কোন শব্দ বা বাক্য মাথায় আসে? ক্যামেরা। ওকে। আচ্ছা, কোন রোল এখনো পর্যন্ত তুমি বিলিভ করো তোমাকে সব থেকে বেশি, বা সব থেকে বেশি না, তোমাকে শেপ দিয়েছে? কোন চরিত্র? কোন চরিত্র? আমার মনে হয় থিয়েটার। চপল ভাদুরীর সাথে 3 বছরের ব্ল্যাঙ্ক ভার্সে অভিনয়টা আমাকে ভয়ঙ্কর রকম পাল্টেছে মানুষ হিসেবে। কারণ আমি চারদিক খোলা মঞ্চে অভিনয় করেছিলাম এবং ব্ল্যাঙ্ক ভার্সে অভিনয় করতাম, অর্থাৎ কবিতার ছন্দে, গিরিশ ঘোষের লেখা। তো সেইটা আমাকে মানুষ হিসেবে, তখন তো অনেক ছোট, 14-15 বছর বয়স, এখন বুঝতে পারি ওটা অদ্ভুত একটা আত্মবিশ্বাস দিয়েছে।
যেখানে স্টেজে আমার কখনো কোনো অসুবিধা হয় না কোথাও। বাহ। ফিল্ম না ওয়েব সিরিজ কোনটা পছন্দের? সিনেমা। আমি ওয়েব সিরিজ খুব বেশি দেখি না, ওকে। কারণ ওয়েব সিরিজটা তো বেসিক্যালি একটা টেলিভিশন ফরম্যাট। ধরো আগে 50 এপিসোডে 60 এপিসোডের স্টার মুভিজ কিংবা এইচবিওতে তো এখনো হয়, এক্সএন এইসব চ্যানেলে হতো। আমার সিরিয়াল দেখার তো একটা বিরাট ধৈর্যের ব্যাপার। সিনেমা ধরো 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে যায়, সেইটার যে রেগুলার একটা ইনভেস্টমেন্ট, নিয়ম বাঁধা, ওইটা আমার জন্য একটু কঠিন আর কি। আচ্ছা, স্ক্রিপ্ট রাইটিং না অ্যাক্টিং, হুইচ ইজ টাফার? স্ক্রিপ্ট রাইটিং। ওকে। নাইট শুট না মর্নিং শুট, কোনটা তোমার কাছে মর্নিং শুট। preferable? মর্নিং শুট। যেহেতু তুমি আরে আমার টিমের লোকজন সবসময় বলে যে সকাল 6টায় কল দিলে, আমি সকাল 6টা-5টায় কল থাকে যদি আমার সুযোগ থাকে। নাইট শুট বাধ্য হয়ে করতে হলে সেটা আলাদা ব্যাপার আর কি, নাইট সিকোয়েন্স হয়তো আউটডোরে রয়েছে। নাহলে যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শুরু করব, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে যে যার বাড়ি। এখনো পর্যন্ত সব থেকে বেস্ট অ্যাডভাইস এবং সব থেকে ওয়ার্স্ট অ্যাডভাইস কি পেয়েছো? সৃজিত মুখার্জি আমাকে একবার শুরুর দিকে, আমি আমার যখন প্রথম ছবি 2012 সালে করবার চেষ্টা করছি, উনি আমাকে একবার বলেছিলেন যে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, তুই এত সিরিয়াসলি নিস না বিষয়গুলোকে। আমি সেটা শুনিনি অফকোর্স, কিন্তু আমার মনে হয় ওটা বেস্ট অ্যাডভাইস ছিল। আর ওয়ার্স্ট অ্যাডভাইস মনোজ জেঠু আমায় বলেছিলেন যে তুমি ড্রামা নাটক ভালোবাসো, তুমি রবীন্দ্র ভারতীতে ভর্তি হও। আমি জোড়াসাঁকো রবীন্দ্র ভারতীর লাস্ট ব্যাচ, ওখানে ড্রামা নিয়ে পড়াশোনা করতে গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম রেগুলার নাটক করা হবে। তারপর দেখলাম ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে খালি থিওরি হয়, কোনো প্র্যাকটিক্যাল হয় না। তো ওটা আমার মনে হয় ওয়ার্স্ট অ্যাডভাইস। আচ্ছা, হিরো আর অ্যান্টি হিরো তোমাকে সব থেকে বেশি এক্সাইট কিসে করে, মানে কোন চরিত্রটাই করে? দুটোই করে। কারণ হিরো আর অ্যান্টি হিরোর মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের মধ্যে শুধু পলিসির পার্থক্য আছে। একটাই পার্থক্য, তাদের পলিসি আর মরালস। তো মানে ওই আর কি। তো দুটোই একই রকম, তো দুটো একই, কোনো পার্থক্য নেই, শুধু পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে গল্প বলার, সিনেমা বানানোর, এইটাই। আচ্ছা, যদি বলা হয় মানে এক কথায় যে তোমার ফুচকা ভালো লাগে না বিরিয়ানি ভালো লাগে, কোনটা বল? ফুচকা। ফুচকা হ্যাঁ। খাওয়া হয়? হ্যাঁ, সুযোগ পেলে খাই, কিন্তু ওই এখন ওয়েট কমাচ্ছি বলে আর খাচ্ছি না আর কি। এটা খুবই ভালোবাসি। ওয়েট, জিম সবটাই চলছে। হ্যাঁ। অবসর দিনে কি করতে ভালোবাসো? বই পড়া, সিনেমা দেখা। আমাদের যারা লিসনার রয়েছেন তাদেরকে কি বলতে চাইবে? কারণ তোমার প্রচুর কাজ তারা দেখেছেন, অনেকেই তোমায় ভালোবাসেন, তোমার অভিনয় পছন্দ করেন, বিশেষ করে তোমার যে টিভি সিরিয়ালগুলো রয়েছে সেখানে যে অভিনয় করেছো সেগুলো তো অনেকেই দেখেছেন, যারা বাড়িতে থাকেন তারা তো দেখেনি, তারা পছন্দ করেন, আর সিনেমা তো রয়েছে। তাদেরকে কি বলবে? এটুকুই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর কাইন্ডনেসের খুব প্রয়োজন। আপনারা যার যতটুকু সামর্থ্য কিংবা সাধ্য, চেষ্টা করুন আশেপাশের মানুষ, পশু পাখি, গাছ, এদের একটু যত্ন করতে। কারণ এই মুহূর্তে পৃথিবীটা বড্ড নিষ্ঠুর এবং স্বার্থের জন্য মানুষ সবকিছু বিক্রি করে দিতে চাইছে। আমরা যদি নিজেদের পরিসরটুকু, বেশি দূর যেতে হবে না, আপনার বাড়ির সামনের রাস্তা, তার পাশের একটা গাছ, তারপর সামনে রাস্তায় থাকা কয়েকটা কুকুর কিংবা একজন পথে থাকা মানুষ, তাদেরকে যদি এই শীত পড়ছে, যদি সম্ভব হয় তাদেরকে একটু সাহায্য করুন, তারা যাতে একটু বেটার লাইফ লিড করে। কারণ আপনার মাথায় ছাদ আছে, তাদের মাথায় নেই। একদম। তোমার এই কথা যখন তুমি বলছিলে তখন ভাবছিলাম পারিয়া নিয়ে জিজ্ঞেস করা হলো না তোমার, এত সুন্দর একটা সিনেমা, ওর সেকেন্ড পার্টটা কবে আসছে? সেটা শুধু আমার উপর নির্ভর করে না আসলে। পারিয়া দ্বিতীয় ভাগটা আমি যেভাবে বানাতে চাই, এটা তো আরো বড় ইউনিভার্স। তো প্রযোজকরা যতক্ষণ না সেই বাজেটটা প্রোভাইড করবেন, আমি চেষ্টা করি আমার সিনেমায় কম্প্রোমাইজ শব্দটাকে যতটা মিনিমালিস্টিক ওয়েতে ব্যবহার করা যায়। এবং সিনেমা হবে না তাও ভালো, কিন্তু আমি এমন কোনো সিনেমা বানাবো না যেটা আমার মনে হবে কম্প্রোমাইজড। তো এখন এটা প্রযোজকদের উপর কিছুটা নির্ভর করছে, যে বাজেটটা আমি চাইছি সেই বাজেটটা না পেলে বানানোটা কঠিন। তোমার যারা পোষ্যরা রয়েছেন, তোমার যারা ছানারা রয়েছে, তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে? এবং শুধু তোমার বাড়ির নয়, যারা রাস্তাঘাটে রয়েছে বা যারা, আমি বৃহত্তর ক্ষেত্রে বলছি, তাদের নিয়ে আলাদা করে কি কিছু ভাবছো, কিছু চিন্তা ভাবনা করছো? বাড়ির পোষ্যদের নিয়ে এটাই চিন্তা ভাবনা, যে যেন ওরা যে খাবার খেতে ভালোবাসে, ওরা যে কমফর্টগুলো ভালোবাসে, কিংবা যে কমফর্টগুলোতে অভ্যস্ত করেছে আমি, সেগুলো যেন দিতে পারি আজীবন। যতদিন ওরা এই পৃথিবীতে আছে ততদিন যেন ওদের দিতে পারি। আর রাস্তার পোষ্যদের নিয়ে কিংবা রাস্তার যারা রয়েছে তাদের যতজনকে আমরা বাঁচাতে পারি, কারণ এই মুহূর্তে যে নিষ্ঠুরতার পৃথিবীতে আমরা ক্রমশ প্রবেশ করছি, তাতে কত সংখ্যক প্রাণীকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে। আমি শুধু কুকুরদের ক্ষেত্রে বলছি না, আমি সর্বক্ষেত্রেই বলছি। মানুষ যেভাবে জমির আগ্রাসন করছে,
এবং জঙ্গল কেটে ফেলে তাতে বাড়িঘর বানানো হচ্ছে, তারপর বাঘ এলে বলা হচ্ছে বাঘ আমাদের অ্যাটাক করছে এবং তারপর সেই বাঘটাকে মারা হচ্ছে। খুব বেশি দিন তো নেই যে আগামী 100 বছর বাদে যে প্রজন্ম আসবে তারা হয়তো শুধুমাত্র ক্যাপটিভেট করা জীবজন্তুই দেখতে পাবে, আর বাইরে কোনো জীবজন্তু দেখতে পাবে না। এবং এটা যেভাবে পণ্য এবং গেমে পরিণত হয়েছে, এটা খেলায় পরিণত হয়েছে, পারিয়া 2 যদি আমি বানাতে পারি আমি সেই সমস্ত কথাই বলবো যে কথাগুলো হয়তো এখন মানে বলতেই পারি, মানে বাচ্চা ভাল্লুকের গল ব্লাডার স্যুপ হয়, অনেক কোটিপতি মানুষজন পুরুষ বাঘের যে পেনিস তার স্যুপ বানিয়ে খান, তাদের যৌবন বৃদ্ধি পাবে। এবং একটা হাতি, যে হাতির পিঠে লোকজন চড়ে, সেই হাতিটাকে যখন মানে জঙ্গল থেকে এনে যখন কুনকি বানানো হয়, অর্থাৎ পোষ্য বানানো হয়, তাকে টানা 3 মাস শেকলের সাথে বেঁধে মারা হয়, তবেই এসে শান্ত হয়। তো এরকম আরো কদর্য রূপ আছে জঙ্গলকে কনজারভেশনের নামে জঙ্গলের ধারপাশে রিসর্ট তৈরি করা এবং একটা বাউন্ডারি করে জঙ্গলটাকে কনজারভেশন করে দেওয়া হলো এবং বলা হলো এটা একটা সংরক্ষিত বন, এবং সংরক্ষিত বনের ট্যুরিস্ট সমাগমের জন্য সেখানে রিসর্ট গড়ে তোলা হলো। তারপরে সেই রিসর্টে যখন ক্ষমতাশালী লোকজন গেল এবং জঙ্গলের মধ্যে কোনো পাখি দেখে বললো এই পাখিটাকে খাবো, তখন সেটাকে শিকার করে ওখানেই রোস্ট বানিয়ে খাওয়া হয়। তো আমি এটাই বলবো যে তাদের জন্য আমার পরিকল্পনা করার ক্ষমতা নেই, আমি চেষ্টা করবো যতজনকে বাঁচাতে পারি, যতজন, সেটা যদি একজন হয় একজন। একদম। তোমার এই কথাটা শুনে না মানে আমি ভাবছিলাম যে আর কিছু কি এরপরে বলবো, আমার মনে হয় আর কিছু বলার জায়গা নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার পডকাস্টে তুমি এলে এবং এত সুন্দর করে তোমার জার্নির কথা শুনলাম। তোমার জার্নির কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল, বা আমি এমন একটা জগতে পৌঁছে গেছিলাম যেখানে মনে হচ্ছিল যে সিনেমা বা তুমি যে কথাগুলো বললে সেটা মোর দ্যান স্টোরি টেলিং, মানে সবকিছুই যেন একদম প্রাণবন্ত, জীবন্ত, মানে এটা গল্প আমার নয়। দেখা, এটা আমার দেখা, আমি আমার দেখাটাই বলবো, কোনো গল্প তো নয়, আমি যেটা দেখছি সেটাই বলছি। ঠিক। এর বাইরে কোনো গল্প আমার কাছে নেই, আমার নিজের গল্প ছাড়া আর কোনো গল্প আমার কাছে নেই কোনোদিনই। আমার মনে হয় না যারা যারা এঁকেছেন, যারা লিখেছেন এতদিন ধরে, তাদের কাছে নিজের গল্প ছাড়া আর কোনো গল্প বলার ছিল না কোনোদিনই। হয়তো কেউ কেউ বলেছেন আমি অমুক জায়গায় দেখেছি, আসলে তিনি ভেবেছি, আসলে আমরা কেউ কল্পনা করি না, আমরা যা দেখি সেটারই রিফ্লেকশন আমাদের আর্ট। যারা নিজেদের, আমি অন্তত বিশ্বাস করি, যারা নিজেদের আর্টিস্ট বলে মনে করেন তারা নিজেদেরকে রিফ্লেক্ট করবেন আজীবন। তারা কিছু প্রমাণের তাগিদ কিংবা অডিয়েন্স চাইছে, তার মধ্যেও যদি অডিয়েন্স চাইছে বলেও কিছু বানায় না, তার ভেতরেও তার নিজের পলিটিক্সটা থাকবে, সে কি বিশ্বাস করছে, সে কি দেখছে। বাকি ফরমাইশি কাজ, চাকরি বাকরি এসব তো চলতেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তবে এখানেই শেষ নয়, তোমার জন্য একটা গিফট হ্যাম্পার রয়েছে Oh, বাঞ্ছারামের তরফ থেকে। থ্যাংক ইউ বাঞ্ছারাম, আমাদের গিফটিং পার্টনার বাঞ্ছারাম, মিষ্টি মানে বাঞ্ছারাম, তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার তথাগত। র্যাপিড ফায়ারটা ভালো করেছি বলে। একদম। এটা তোমার জন্য। Thank you. তুমি যদিও ডায়েটে রয়েছো, জিম করছো, বাট আমার মনে হয় বাঞ্ছারামের মিষ্টি খেয়ে দেখতে পারো। বাড়িতে গেস্ট তো আসতেই থাকে, তো সেক্ষেত্রে এটা ব্যবহার হয়ে যাবে, পূর্ণ ব্যবহার হয়ে যাবে। তুমিও একটু খেও। হ্যাঁ, নিশ্চয়ই খাও। দেবী আনলিস্টের আজকের আড্ডায় তথাগতের সঙ্গে কথা বলে আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ একটা মানুষ যে ছোটবেলা থেকে অভিনয়ের মধ্যে রয়েছে, যে অভিনয়ের মধ্যে থেকে আস্তে আস্তে তার যাত্রাপথকে এগিয়ে নিয়ে গেছে, এবং শুধুমাত্র অভিনয় নয়, সেখানে লেখা, তার পাশাপাশি সিনেমার পরিচালনা, তবে সবটা কিন্তু আমরা বাইরে থেকে যখন দেখি মনে হয় খুব স্মুথ, খুব ইজি একটা রাস্তা, সেটা কিন্তু নয়। তবে তার মধ্যে থেকেও তিনি নিজের একটা আলাদা বা স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন, যেটা কিন্তু অনেকের জন্য অনুপ্রেরণা। আমার তো ভীষণ ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আজকের এই এপিসোডটি, প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন, কারণ অন্যান্য অনেক এপিসোড নিয়ে আমরা কিন্তু সিজন 2-তে আপনাদের সঙ্গে রয়েছি, তাই এইভাবেই সঙ্গে থাকুন। নমস্কার।